এখন আমি যে ক্রাইম স্টোরিটা শোনাবো সেটা ইউপির কানপুরের মাছলিয়া বলে একটা এলাকা আছে সেখানকার ঘটনা। সেখানে মোহাম্মদ রমজান সিদ্দিকী বলে একজন ভদ্রলোক নিজের ফ্যামিলি নিয়ে থাকতেন। নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি ছিল, আর তার 4 ছেলে ছিল, 1 মেয়ে ছিল। তিনি সবসময় চাইতেন যে তার বাচ্চারা যেন খুব ভালো করে পড়াশোনা করে। তো সেই জন্যেই তিনি সবসময় ছোটোবেলা থেকেই চেষ্টা করছিলেন যে বাচ্চারা যেন খুব উপযুক্ত বা খুব শিক্ষিত হয়ে ওঠে। তো তিনি যেমন চাইছিলেন ঠিক তার আশানুরূপ ফল করত তার বড় ছেলে। তার সবথেকে বড় ছেলে, তার নাম মোহাম্মদ সেহবান সিদ্দিকী। সে সবার থেকে ভালো ছাত্র ছিল সব ভাই বোনেদের মধ্যে। তো এক সময় প্রতিযোগিতামূলক পরীক্ষা দেওয়ার পরে তার আইআইটি রুড়কিতে সিলেকশন হয়ে যায়। সেখান থেকে সে বিটেক করেছিল। শুধু বিটেক করেছিল এমনটাই নয়, সে সেখানে টপার হয়েছিল। তো টপার হয়ে সে যখন বাইরে আসে তখন আরও যে বিভিন্ন প্রতিযোগিতামূলক সংস্থা রয়েছে সেখান থেকে তাকে চাকরির অফার দেওয়া হয়। তো সে কয়েকটা কোচিং সেন্টারে ছাত্রছাত্রীদের অঙ্ক শেখাতো। তো এইভাবেই সে বেশ কিছু টাকা পয়সা রোজগার করছিল। নিজের পরিবারের যে আর্থিক অবস্থাটা আগের থেকে অনেকটাই সচ্ছল করে তুলেছিল। সে নিজের ফ্যামিলিকে ভীষণ ভালোবাসত। বোনের একটা ভালো জায়গায় বিয়ে দিয়ে দেওয়া হয়, আর বাকি যে 3 জন ভাই তাদেরকেও ভালো ভালো কলেজ থেকে বিটেক পাশ করানো হয়। 2003 সালে গিয়ে যখন আর্থিক অবস্থা অনেকটাই ভালো হয়ে গেছে তখন সেহবান ঠিক করে যে সে একটা কোচিং সেন্টার নিজে খুলবে। আর যেহেতু তার ভাইরাও পড়াশোনায় ভীষণ ভালো, বা আরও 3 জন ভাই রয়েছে, তো সে একজন ভাইকে সেই ইনস্টিটিউটের ম্যানেজিং ডাইরেক্টর করে, আর অন্য আরেকজন যে ভাই ছিল সে সেই ইনস্টিটিউটে ফিজিক্স পড়ানো শুরু করে। তারপরে এসে যায় 2007 সাল। 2007 সালে সেহবানের সাথে সমরানার বিয়ে হয়। সমরানাও ছিল যথেষ্ট শিক্ষিত একজন মেয়ে। সে ইংরাজি মাধ্যমে এমএসসি পাশ করেছিল। সমরানার সাথে সেহবানের বিয়ের পরে ফ্যামিলিটা খুব সুখের হয়ে যায়। সমরানা একজন খুব ভালো মেয়ে ছিল, ধার্মিক মেয়েও ছিল। সমরানার সাথে সেহবানের বিয়ের পরে সেহবান পুরো কানপুরে নিজের অনেকগুলো কোচিং ইনস্টিটিউট খুলে ফেলে। এইভাবেই খুব সুখের ছিল তাদের সংসার। একটা ছেলে হয়, আয়ান রাখা হয় তার নাম। তারপরে 4 বছর পরে তাদের আর একটা মেয়েও হয়। তার মধ্যেই সেহবান অনেক সম্পত্তি বাড়িয়ে ফেলেছে। 5-6টা গাড়ি, 6-7টা ফ্ল্যাট করে ফেলেছে। তার গাড়ির মধ্যে 1.5 কোটি টাকার গাড়িও ছিল। তাহলেই বোঝা যায় যে তার সম্পত্তির পরিমাপটা ঠিক কতটা হতে পারে। যাই হোক, তাদের ভালোই চলছিল। সে নিজের স্ত্রীর নামে, তার ভাইদের নামে অনেক ফ্ল্যাট কেনে। ভাইদের পর এক সময় তার যে ভাইরা তাদেরও বিয়ে দেওয়া হয়, তাদেরকে একটা একটা ফ্ল্যাটে থাকতে দেওয়া হয়। এইভাবেই তাদের নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিটা এক সময় সেহবানের চেষ্টায় আর সেহবানের করা উন্নতিতে পুরো ফ্যামিলিটা খুব সুখী আর আর্থিক সচ্ছল একটা ফ্যামিলি হয়ে দাঁড়ায়। তারপরে এসে যায় 2016 সাল। 2016 সালে হঠাৎ করে ওই কোচিং সেন্টারে এসে ভর্তি হয় নম্রা খান বলে একজন খুব সুন্দরী মেয়ে। বয়স ছিল তার 18 বছর। সে বিটেক ক্লাস করত আর হোস্টেলে থাকতো। নম্রা খান আইআইটি আর বিভিন্ন রকম ইঞ্জিনিয়ারিংয়ের পরীক্ষা দেওয়ার জন্য, সে কোচিং করার জন্য এই কোচিং সেন্টারে এসে ভর্তি হয়। নম্রা খানের বাবা, কাকা, দাদু সবাই ছিল সফল বিজনেসম্যান। নম্রা খান একটা ধনী ফ্যামিলির মেয়ে ছিল। সেই সঙ্গে তার বাবা, তার দাদু ইউপির যে সবথেকে প্রভাবশালী রাজনৈতিক দল আছে সেই দলের তারা অ্যাক্টিভ মেম্বারও ছিল। সেহবান খানের অনেকগুলো ইনস্টিটিউট ছিল। সেই ইনস্টিটিউটের নাম ছিল গ্লোবাল একাডেমিক সেন্টার, আর সেই সেন্টার পুরো কানপুরেই ছড়িয়েছিল। তিনি কয়েকটা সেন্টারে নিজে গিয়ে সেই স্টুডেন্টদেরকে অঙ্ক শেখাতেন। তিনি প্রায় 35-36 বছর বয়সেও দেখতে যথেষ্ট ভালো ছিলেন। তার আকর্ষক ব্যক্তিত্ব ছিল। তো বেশিরভাগ যে মহিলা ছাত্রী ছিল তার ইনস্টিটিউটে, তারা সবাই তার রূপে বা গুণে মুগ্ধ হয়েছিল। নম্রা খানও যখন ভর্তি হয়, নম্রা খানেরও তাকে দেখে ভীষণ ভালো লাগে। এতটাই ভালো লাগে যে সে
বেশ কিছুদিন ক্লাস করার পরে নিজের স্যারকে প্রপোজ করে যে আমি তোমার সাথে বিয়ে করতে চাই। তো তিনি বলেন যে তুমি আমার থেকে বয়সে অর্ধেক, আর আমার দুখানা ছেলে মেয়ে রয়েছে, আমি একজন বিবাহিত পুরুষ। কিন্তু নমরা খান কিছুতেই বুঝতে চায় না। তারপরেও কিন্তু নমরা খান দমে যায়নি বা পিছিয়ে যায়নি। সে সব সময় কোনো না কোনোভাবে নিজের ভালোবাসার কথাটা নিজের স্যার, নিজের থেকে দ্বিগুণ বড় বয়সী স্যার, তাকে সবসময় নিজের ভালোবাসার কথা জানাতেই থাকে। ধীরে ধীরে এক সময় কিন্তু সেহবানও নমরার দিকে ইন্টারেস্টেড হতে শুরু করে। আর মাঝে মাঝেই তাদেরকে কোনো পার্কে বা কোথাও ঘুরতে গেছে এই অবস্থায় দেখা যায়। দেখার পরে তার বাড়িতে এসে পৌঁছায় ব্যাপারটা, মানে তার স্ত্রীর কানেও কথাটা পৌঁছায়। স্ত্রী দুঃখ পায়, রাগও করে, হাজব্যান্ডের সাথে দুবেলা ঝগড়া হওয়া শুরু হয়। এদিকে নমরা বলে তুমি তোমার স্ত্রীকে ডিভোর্স করে দাও। একদিন এতটাই ঝগড়া হয় যে সেহবান নিজের স্ত্রী সমরানাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। সমরানা নিজের ছেলে আর নিজের মেয়েকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল। সেই সময় সমরানার যে ছেলে 8 বছরের আয়ান সিদ্দিকি, তাকে বাড়িতেই রেখে দেওয়া হয়। তাকে বলে যে তুমি তোমার ছোট বাচ্চাটাকে নিয়ে যেতে পারো, বড় বাচ্চাটা আমাদের কাছেই থাকবে। সমরানা রেগে কাঁদতে কাঁদতে নিজের 4 বছরের বাচ্চার হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে যায়। সে চলে যায় নিজের বাপের বাড়িতে। বাপের বাড়িতে যাওয়ার পরে সে সেহবান সিদ্দিকির ওপরে নারী নির্যাতন বা পণের জন্য বউকে জ্বালাতন, এই ধরনের অনেক রকম কেস করে। আর সেই কেসে জানায় যে তার হাজব্যান্ড বিভিন্ন কোচিং সেন্টারগুলো খোলার সময় 90 লাখ টাকা তার বাড়ি থেকে ডিমান্ড করেছিল। তো কেসটাও চলতে শুরু করে, ডিভোর্সের কেস চলছে। এদিকে 21 জুলাই 2018-তে সেহবান নিজের ছাত্রী নমরা খানের সাথে রেজিস্ট্রি ম্যারেজ করে নেয়। এবার নমরা খানের বাড়ির লোকজনেরা খুব রেগে যায় যে কিভাবে তাদের মেয়ে তার থেকে দ্বিগুণ বয়সের বা বিবাহিত একজন পুরুষের সাথে বিয়ে করতে পারে। তারা বিভিন্নভাবে নিজেদের মেয়েকে বোঝাবার চেষ্টা করে, মেয়ে অবুঝ, কিছুতেই বোঝে না। তখন শেষ পর্যন্ত বাবা, কাকা, দাদু সবাই এই বিয়েটা মেনে নেয়। মেনে নেওয়ার পরে সেহবানকে তাদের বাড়িতে নিমন্ত্রণ করা হয়। তো সেহবান নিজের স্ত্রীর সাথে নিজের শ্বশুর বাড়িতে যায়। শ্বশুর বাড়িতে যাওয়ার পরে 27 সেপ্টেম্বর দ্বিতীয়বার আবার তার বিয়ে দেওয়া হয়। মানে দ্বিতীয়বার ওই দ্বিতীয় বউয়ের সাথেই আবার বিয়ে দেওয়া হয়। সেই বিয়েতে দেনমোহর হিসেবে 20 কোটি টাকা ধার্য করা হয়। যদি স্বামী স্ত্রীর মধ্যে কোনো অসুবিধা বা অশান্তি হয় সেক্ষেত্রে, বা এমনি বিয়ের সময়ও অনেক সময় দেনমোহরটাকে দিয়ে দেওয়ার একটা রীতি থাকে। তো যে কোনোভাবেই যেন সেহবান খান নিজের স্ত্রীকে 20 কোটি টাকা দিয়ে দেয়, এই ব্যাপারটা ধার্য করে দেওয়া হয়। যাই হোক, এইভাবে 4 মাস কেটে যায়। এখন কিন্তু নমরা খান, সেহবান খান আলাদা একটা ফ্ল্যাটে থাকতো, আর তাদের সাথেই থাকতো তাদের যে 8 বছরের ছেলে ছিল। কিন্তু নমরা কারণে অকারণে ওই 8 বছর ছেলেটাকে সবসময় টর্চার করছিল। সেই ব্যাপারটা কিন্তু সেহবান লক্ষ্য করছিল। সেহবানের খারাপ লাগে ব্যাপারটা, কারণ সেহবান সেই ছেলেটার বাবা ছিল। সেহবান আয়ানকে নিয়ে নিজের মা বাবার কাছে গিয়ে রেখে দেয়। তারপরে কোনো রকমে তাদের সংসার চলছিল, কারণ নমরা খান সব সময় হাজব্যান্ডের সাথে কোথাও ঘুরতে যেতে চাইতো, সময় কাটাতে চাইতো। কিন্তু এদিকে সেহবান ছিল প্রচণ্ড ব্যস্ত একজন টিচার। তো সে নিজের যে নতুন বউ তাকে সময় দিতে পারছিল না। সব সময় এই ব্যাপারে ঝগড়া লেগেই ছিল। আরও একটা ব্যাপার, নমরা সবসময় সেহবানের ওপর সন্দেহ করতে শুরু করে। তার মনে হয় তার হাজব্যান্ড তার ওপর খুব একটা ইন্টারেস্ট নেয় না, কারণ তাহলে হয়তো কোচিং সেন্টারে আরও বিভিন্ন মেয়েদের সাথে তার রিলেশন রয়েছে। তো এইভাবেই প্রত্যেক দিন তাদের মধ্যে ঝগড়া হচ্ছিল, কিন্তু এইভাবেই চলছিল। নমরা প্রত্যেক দিন একটা জিমে যেত, আর মাঝে মাঝে সেহবান সময় পেলে সেই জিমে নমরার সাথে সেও যেত। তো সে সেখানে গিয়ে লক্ষ্য করে জিমের যে ট্রেনার রয়েছে তার সাথে নমরা খানের অতিরিক্ত ঘনিষ্ঠ বন্ধুত্ব। তো সেই ব্যাপারটা সেহবানের দেখে খারাপ লাগে, কিন্তু সে কিচ্ছু বলে না। এবার সেহবান লক্ষ্য করে যে সে যখনই বাড়ি ফেরে তো নমরা
সব সময় সেই কোচিং সেন্টারের ট্রেনারের সাথেই কথায় ব্যস্ত থাকে। সব সময় ট্রেনার না হলেও বিভিন্ন রকম ছেলেদের সাথেই বেশিরভাগ তার বন্ধুত্ব ছিল, আর লম্বা লম্বা টাইম সে তাদের সাথে নানা রকম উল্টো পাল্টা নোংরা কথাও সেই ফোনে তাদের সাথে বলতো। সেগুলো দেখে সেহবানের ভালো লাগছিল না, কিন্তু সে কিছুই বলছিল না, কারণ বললেই তুমুল ঝগড়া হয়ে যেত। ঘটনার দিন সেহবান সিদ্দিকী যখন কোচিং সেন্টার থেকে বাড়ি ফেরে, তখন সে এসে দেখে যে তার স্ত্রী ফোনে কথা বলছে জিম ট্রেনারের সাথে। সে কিচ্ছু বলে না, সে গিয়ে নিজের কাজকর্ম সেরে শুয়ে পড়ে। শুয়ে পড়ার পরে যখন ভোরবেলায় 5টার সময় ওঠে, তখনও তার স্ত্রী জিম ট্রেনারের সাথে কথা বলছে। তো সে তখনও কিছু বলে না। তারপরে তার স্ত্রী তার দিকে তাকায়, তার সাথে ঝগড়া শুরু করে। সে কিচ্ছু বলে না, স্ত্রী ঘুমিয়ে পড়ে। ঘুমিয়ে পড়ার পরে 2:30টার সময় দুপুরবেলায় সে ওঠে। সেদিন কিন্তু সেহবান বাইরে কোথাও যায়নি, সে ঘরেই বসেছিল। তার স্ত্রী উঠে তাকে জিজ্ঞেস করে যে তুমি কি কফি খাবে? তো সেহবান বলে না, সে খাবে না। কিন্তু তাদের দুজনের মধ্যে আবার ঝগড়া শুরু হয়। আর সেহবানের স্ত্রী সবসময় তাকে কিন্তু নানা রকম উল্টোপাল্টা গালিগালাজ করত। তো তার সেদিন আরও বেশি রাগ হয়, কারণ সে সারা রাত ধরে সেই জিম ট্রেনারের সাথে নিজের বউকে গল্প করতে দেখেছিল। তার খুব রাগ হয়। সে কিচেনে একটা কুকার ছিল, সেটা নিয়ে সজোরে নিজের স্ত্রীর মাথায় আঘাত করে, আর স্ত্রী মাটিতে লুটিয়ে পড়ে। তখন সে বুঝতে পারে যে যেটা সে করে ফেলেছে সেটা খুব বড় একটা ভুল করে ফেলেছে। তখন সে নিজের জামা কাপড় যেগুলোতে রক্তর দাগ লেগে গেছিলো সেগুলো খুলে ফেলার পরে নিজের হাত মুখ ইত্যাদি ধুয়ে ফেলে। তার কাছে 4টে সালফাসের পাউচ ছিল। সালফাস হচ্ছে একটা বিষাক্ত জিনিস, যেটা কেমিস্টের দোকানে পাওয়া যায়। তো সে কোথায় পেয়েছিল সেটা পরে পুলিশ তদন্ত করেছিল, বা কেন তাকে দেওয়া হয়েছিল সেটাও পুলিশ পরে তদন্ত করছিল। কিন্তু সালফাসের একটা পাউচ সে খুলে একটা কাপে জল নিয়ে তাতে গুলে খেয়ে নেয়। খেয়ে বাইরে বেরিয়ে যায়, আর নিজের বাড়ির যে দরজাটা ইন্টারলক চাবি ছিল তার কাছে, সেটা দিয়ে লক করে সে নিজের গাড়িটা নিয়ে বাইরে বেরিয়ে যায়। সেই বেরিয়ে যাওয়ার আগে সে একটা ডায়েরিতে এই সমস্ত ঘটনাগুলো লিখেছিল, যে তার স্ত্রী গল্প করছিল বা এটা বা এটাও লিখেছিল যে আজকে সে যে ঘটনাটা ঘটিয়ে ফেলেছে তারপরে কিন্তু সে আর বাঁচতে পারবে না, সেই জন্যই সে এই সালফাসটা খাচ্ছে। আর সেই সঙ্গে এটাও লিখেছিল যে এই ঘটনার আগের দিন সে নিজের বউয়ের কাছে যে বাচ্চাটা রয়েছে, মানে মেয়েটা, তার সাথে ফোনে কথা বলেছিল। আর এটাও ওই ডায়েরিতে লিখে গেছে যে তার খুব কষ্ট হচ্ছে যে সে এত বড় একটা ভুল করেছে জীবনে, যার জন্য তার 2টো বাচ্চাই, যে দুটো তার সব থেকে নিজের, তারাই তার কাছে নেই। আর নিজের স্ত্রীর কাছে যে বাচ্চাটা ছিল তার সাথে কথা বলতে বলতে সে কেঁদেছিল। তারপরে নিজের যে প্রথম স্ত্রী তার সাথেও কথা বলেছিল, আর বলেছিল যে আমার যত সম্পত্তি আছে সব কিছুর নমিনি কিন্তু তুমি চিন্তা করো না, আমার বাচ্চাদেরকে খুব ভালো করে পড়িও। তো স্ত্রী কিন্তু বোঝেনি যে এই ধরনের সে কিছু একটা ভেবেছে। স্ত্রীর এইটুকুই মনে হয়েছিল যে দ্বিতীয় বিয়ে করেছে, তাই জন্য হয়তো সে এখন গিল্টি ফিল করছে, সেই জন্য এই ধরনের কথা বলছে। কিন্তু সে কখনোই ভাবেনি যে তার হাজব্যান্ড এই ধরনের কোনো ঘটনা ঘটাতে পারে। তারপরে সে গাড়িটা নিয়ে অনেক ঘোরাঘুরি করে। তারপরে সালফাসের বাকি 4টে প্যাকেটও সে বের করে নিজের মুখের ভেতরে একটার পর একটা ঢেলে নেয়। ঢালার পরে রাস্তা দিয়ে একজন যাচ্ছিল, তাকে নিজের ভাইয়ের ফোন নাম্বারটা বলে যে আমার ভাইকে একটু ফোন করে খবর দাও। এরকম বলতে বলতেই সে লুটিয়ে পড়ে যায়। তখন তার ভাইকেও খবর দেওয়া হয়, এদিকে পুলিশকেও খবর দেওয়া হয়। পুলিশ যায়, পুলিশ তার বডিটাও যেমন কালেক্ট করে, গিয়ে তার ফ্ল্যাটে তার দ্বিতীয় স্ত্রীর বডিও কালেক্ট করে। তো এইভাবে একটা ভুল ডিসিশনের জন্য একটা পুরো ফ্যামিলি নষ্ট হয়ে গেল, তরতাজা 2টো প্রাণ চলে গেল। এক মহিলা নিজের স্বামীকে হারালো, ছোট ছোট 2টো বাচ্চা অসময়ে নিজেদের বাবাকে হারালো। সম্পর্কটা এমন হয়ে গেল যে ভালো স্মৃতি সেগুলোও হারিয়ে গেল।